প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আয়োজন এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9:30 এনটিভিতে দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী লিটন করের একক চিত্রকলা প্রদর্শনী সি দ্য ইউনিভার্স দ্য ইনফিনিটি উইদিন হার। সোম থেকে শনি বিকেল 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 26 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। ওই আকাশে তারায় তারায় চাঁদের জোছনায় ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায় আমার হৃদয় জুড়ে আছে স্মৃতির পাতায় পাতায়, স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় সুরকার, সঙ্গীত পরিচালক ও যন্ত্রশিল্পী আজমির বাবু। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবকিছু মিলে কেমন যাচ্ছে সময়টা? ভালো, আমি একেবারে খারাপ বলবো না, আর আমি কোনো কিছুতে আশাহত হই না। হয়তো এখন কাজের ফ্লোটা একটু কম, কারণ বর্ষাকাল, তো তারপরেও যথেষ্ট ভালো কাজ চলছে এবং সামনে আবার ভালো দিন আসছে। এই যে দর্শককে আপনার পরিচয় দিতে গিয়ে বলছিলাম এতগুলো পরিচয় যে আপনি সুরকার, আবার সঙ্গীত পরিচালক, যন্ত্রশিল্পী, কোন পরিচয়টা সব থেকে বেশি আপন লাগে? আমার কাছে 3টা পরিচয়ের মধ্যে সব থেকে যন্ত্রশিল্পীটাই আমার কাছে আপন মনে হয়। এই কারণেই, কারণ যন্ত্র সঙ্গীত থেকে আস্তে আস্তে আমার সুরকার এবং সঙ্গীত পরিচালক হয়ে শুরুটা যন্ত্রশিল্পী হিসেবে হয়েছিল, সেজন্য অলমোস্ট সেরকম বলা যায়। যদিও 6 বছর বয়সে আমার রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু, রবীন্দ্রসঙ্গীত শেখার মাধ্যমে, বাট এরপরে একটু বড় হয়ে যন্ত্র সঙ্গীতের সাথে আমার যে ঘনিষ্ঠতা এটা তৈরি হয়ে যায়। মাত্র 6 বছর বয়সে? 6 বছর বয়সে, হ্যাঁ। বাসায় একজন টিচার ছিলেন, উনি আমার বোনদেরকে শেখাতেন, সেই সাথে আমাকেও শেখাতেন। আপনারা ভাই বোন কতজন ছিলেন? আমরা 7 জন, আমি 7 জনের সব থেকে ছোট। আচ্ছা, মানে বাবা মা কি সেটা সাপোর্ট করতেন? মানে সেই সময়টা গান গাওয়া বা ওই পরিবেশটা কেমন ছিল আপনার? আচ্ছা, আমি যেহেতু মফস্বল একটা শহর থেকে এসেছি, খুলনা, আপনি জেনে থাকবেন যে আমাদের ওই সময়টা বলছি, এখন একটু পরিবর্তন হয়ে গেছে। ওই সময় আসলে ছেলে মেয়েদেরকে বাসায় এই কালচারাল অ্যাক্টিভিটিসগুলো বাবা মা খুব পছন্দ করতেন। এর পেছনে যুক্তিও ছিল, ছেলে মেয়েরা যাতে একটু কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে থেকে অন্য বাইরে যাওয়া বা এই টাইপের বিষয়গুলো তাদের ভেতরে না আসে, এটা খুব, আমি বলবো যে খুব যুক্তিযুক্ত। আচ্ছা, যাই হোক, তো আমার বোনরা শিখতেন, ভাই অবশ্য গিটার বাজাতেন, ভাই গান শিখতেন না, বোনেরা শিখতেন। বোনেরা ভালো গাইতেন, সত্যি কথা বলতে তারা ন্যাশনাল পর্যায়েও গান করেছেন ভালো। তো আলটিমেট বোনেরা যখন শিখতে আসে তখন তো আমি বেকার হয়ে যাই। তো মা বললেন তাহলে তুমিও বসে যাও। সেই হারমোনিয়াম ধরা প্রথমে না? সেই হারমোনিয়াম ধরা, হারমোনিয়াম থেকে অন্য যন্ত্রের প্রতি, কিবোর্ডের প্রতি বা গিটারের প্রতি ভালোবাসা তৈরি হওয়া। এরপরে একে একে আমি অনেকগুলো যন্ত্র শিখেছি, কিন্তু আমাকে সবাই বেস গিটারিস্ট হিসাবেই চেনে। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত গাইতেন, তারপর সেখান থেকে গান গাওয়াটা অফ হয়ে গেল। গান গাওয়াটা অফ হওয়ার পিছনে একটা খুব দুঃখজনক একটা অধ্যায় আছে আমার। আমি আসলে লেখাপড়ার কারণেই ঢাকায় আসা,
মানে গানের কারণেই ঢাকায় আসা বিষয়টা তা না। আমাদের একটা বিজনেসও ছিল, আমি ঢাকায় লেখাপড়া করতাম, সেই বিজনেসটা দেখতাম পাশাপাশি একটু একটু করে, যেহেতু পড়ালেখা শেষ হয়নি, প্রফেশনালি তখনও ইনভলভ ছিলাম না। কিন্তু তখন আমার একটা ভয়েসে একটা সমস্যা দেখা দেয়। আচ্ছা, সমস্যাটা হচ্ছে দেখা যায় বছরে প্রায় 8 মাস 9 মাস আমার গলাটা বসা থাকে। ওহো। তো আমি যদি শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করি আর 9 মাস যদি আমি আসলে গলা বসা থাকে, তাহলে আমি এটা কন্টিনিউ করতে পারবো না। এই জন্য যন্ত্রসঙ্গীতের পাশাপাশি শিল্পী না হয়ে আমি সুরকার এবং সঙ্গীত পরিচালক হওয়ার চেষ্টা করলাম। মানে যা কিছুই হোক গানের মধ্যে থাকতে হবে, ব্যাপারটা এরকম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি বিজনেসটা পরে আর কন্টিনিউ করিনি, আমি পরে গান বাজনাতেই একদম ফুল টাইম বেশি অ্যাক্টিভ হয়ে গেলেন। প্রফেশনালি গানটাকে নেওয়া যায় এবং সেটা যন্ত্রশিল্পী হিসেবে সেটা যখন আপনি শুরু করেছেন তখন চিন্তা করাটা বেশ কঠিন ছিল, মানে পেশাগত জায়গা থেকে। এটা কি ওই সময়ের জন্য চ্যালেঞ্জিং ছিল কিনা এই ডিসিশনটা নেওয়া? প্রচণ্ড প্রচণ্ড। আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, জনাব ফিরোজ শাহী আমাদের খুব কিংবদন্তি একজন ফোক শিল্পী, উনি তখন শিল্পকলায় ছিলেন এবং প্রোগ্রামগুলো, স্টেজ প্রোগ্রাম যেগুলো, ওগুলো শিল্পকলা কেন্দ্রিক ছিল তখন সারা বাংলাদেশ থেকে। তখন ফোন ছিল না, মোবাইল ছিল না, সারা বাংলাদেশ থেকে যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেন তারা চিনতেন শিল্পকলায় আসলেই শিল্পীদেরকে পাওয়া যাবে, অথবা বাংলাদেশ টেলিভিশন, এই দুটো জায়গায় গেলে হয়তো শিল্পীদেরকে পাওয়া যায়, বাট শিল্পকলাটাই বেশি ছিল। তো ফিরোজ শাহী ভাইয়ের মাধ্যমে আমার প্রথম ঢাকায় প্রফেশনালি প্রোগ্রাম করা শুরু হয় এবং আমি প্রথম যেদিন প্রোগ্রাম করেছি সেদিন আমাকে 50 টাকা দিয়েছিলেন প্রথম সম্মানী। সেটা শিল্পকলায় করেছিলেন অনুষ্ঠানটি? শিল্পকলা থেকে আমরা ঢাকার বাইরে একটা প্রোগ্রামে গেছিলাম ফিরোজ শাহী ভাইয়ের সাথে। হ্যাঁ, তো সেখান থেকে কি অনুপ্রেরণাটা তৈরি হলো যে আচ্ছা যন্ত্র বাজিয়েও তো পয়সা পাওয়া যায়, সুতরাং পেশাগত পয়সার দিকটা না তখন মাথায় একদম আসেনি, সত্যি কথা বলতে। সেটা হচ্ছে সঙ্গীতের প্রতি প্রেম, অনুরাগ, ভালোবাসা, মানে ওই ঝোঁকটাই কাজ করেছে শুধু। ঝোঁকটা, হ্যাঁ, কারণ আমাকে শিখতে হবে, জানতে হবে, আর শিখতে জানতে হলে কিছু টাকার প্রয়োজন আছে, এই জীবিকা নির্বাহের তাগিদে। তখন 90 দশকটা আমরা বলি যে আমাদের বাংলা গানের জন্য, বাংলাদেশের গানের জন্য সব থেকে স্বর্ণ যুগ আমরা পার করেছি সেই সময়টাতে, এবং এমন কোনো আর্টিস্ট নেই যার সাথে আপনি বাজাননি, যার গানের সুর আপনি করেননি। আল্লাহ তাআলা চেয়েছেন যে আমি হয়তো এই সুযোগটা পাবো, তিনি হয়তো আমাকে দিয়েছেন। আমি সত্যি বলছি 90s অর্থাৎ 91 সালে যেহেতু আমার সঙ্গীত পরিচালক হিসাবে, বা 90 সালে আমি যন্ত্রশিল্পী হিসাবে কাজ করা শুরু করি, আর 91-তে হচ্ছে প্রফেশনালি ঢাকায় বলছি আমি, তার আগে থেকে তো শিখেছি, বাজিয়েছি, ওটা আলাদা ব্যাপার। 91 থেকে সঙ্গীত পরিচালক হিসাবে, তারপর থেকে এই যতগুলো জেনারেশন গেছে অলমোস্ট সবার সাথে কাজ করা হয়েছে। বাট আমি একটা প্রোগ্রাম আমার খুব, মানে এখনো দাগ কেটে যায় মনে, এটা আইয়ুব বাচ্চু ভাইয়ের সাথে, এটা ছিল আমাদের হংকং ট্যুর। আচ্ছা, সাবিনা পা এবং আইয়ুব বাচ্চু ছিল হচ্ছে আর্টিস্ট। তো ওই দিন বাচ্চু ভাইয়ের 4 ঘন্টার পারফরমেন্সটা ওনার লাইফে আমার মনে হয় না উনি আর কোনোদিন কোথাও করেছেন। 4 ঘন্টা টানা করেছেন, টানা, একটানা। এবং শেষ পর্যন্ত সাবিনা আপা বললেন যে আজকে বাচ্চু বোধহয় আর নামবে না, আমি চলে যাই। উনি গান না গেয়ে উনি চলে গেছেন। সত্যি? হ্যাঁ, প্রথমে সাবিনা আপা 4টা গান গেয়ে বাচ্চু ভাইকে দিচ্ছে যে উনি আবার লাস্টে গান করবেন, পরে ফ্লোরটা পাবেন উনি। হ্যাঁ, সেরকমই প্ল্যানিং ছিল। কিন্তু বাচ্চু ভাই যখন 4 ঘন্টা গান গাইলেন তখন সাবিনা আপা বলল আমার ঘুম চলে আসছে, আমি চলে যাই, আজকে মনে হয় বাচ্চু ভাই নামবে না। এই বাচ্চু ভাইয়ের এই 4 ঘন্টার পারফরমেন্সটা, ওটা উনি সোলো প্রোগ্রাম ছিল, আমরা মিউজিশিয়ান হিসাবে আমাদের গ্রুপটা ছিল তখন। আচ্ছা, হ্যাঁ, তো এই 4 ঘন্টা পারফর্মটা ওনার সাথে আমার একটা দুর্দান্ত একটা এক্সপেরিয়েন্স। আচ্ছা, আপনি অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন, মানে আপনি যখন যন্ত্র বাজানো শিখেছেন, মানে এই যে মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো বাজানো শিখেছেন, তখন ইউটিউব ছিল না, গুগল ছিল না, সার্চ দিলেই পাওয়া সম্ভব হতো না, এগুলো কিভাবে শিখেছেন? আমি যেহেতু যন্ত্র সঙ্গীত শেখাটা আমার খুলনা থেকে, খুলনাতে আমাদের একজন গিটারিস্ট ছিল, ওনার নাম পান্না, উনি এখন আর বাজান না যদিও, বাট উনি ক্লাসিক্যালি খুব ডেভেলপ ছিলেন। উনি নিলয় দাসেরও টিচার ছিলেন। আচ্ছা, তো ওনার কাছে আমার গিটারটা শেখা শুরু। উনি ক্লাসিক্যাল গিটারটা খুব ভালো জানতেন। তো পরে উনি সময় খুব একটা দিতে পারতেন না, বললেন যে উনি যার কাছ থেকে শিখেছেন উনি একজন ইটালিয়ান একটা চার্চের ফাদার, অনেক বয়স্ক, 85-86 বছর বয়স ভদ্রলোকের।
তো উনি আমাকে ট্রান্সফার করে দিলেন তার কাছে। কিন্তু ওখানে গিয়েও যে আমি খুব ভালো তার কাছ থেকে নিতে পারছিলাম তা না, কারণ ওনার বাংলাটা একটু অসুবিধা আছে। উনি ইংলিশও বলতে পারেন না, উনি ইটালিয়ান ভাষায় কথা বলেন, তো কমিউনিকেশন প্রবলেম হতো। কমিউনিকেশন প্রবলেম। তখন ওই আকার ইঙ্গিতে বুঝে নিতে হতো। তবুও আমি 2 বছর কন্টিনিউ করেছি ওনার কাছে, কারণ এছাড়া উপায় ছিল না। কারণ বেসিক যদি শিখতে হয় এই যন্ত্রগুলোর, তাহলে আসলে ফাউন্ডেশনটা স্ট্রং করতেই স্ট্রং হবে। করতে গেলে এরকম কারো কাছ থেকে যারা জানে ক্লাসিক্যাল, তাদের কাছ থেকে ছাড়া। এমনি বাজিয়ে ভালো বাজানো কিন্তু অন্য জিনিস, আর শিখে বাজানো দুটো একদম আলাদা জিনিস। জেনে বুঝে বাজানো। জেনে বুঝে বাজানো। হ্যাঁ, তো তারপরে আমি ওনার কাছেও 2 বছর কন্টিনিউ করেছি। তো কন্টিনিউ করে বেসিকটা নিয়ে পরে নিজে ডেভেলপ করে নিতে হচ্ছে আর কি। একটা লম্বা সময় পার করেছেন বাবু ভাই, যেরকম পুরনো আর্টিস্টদের কথা আমরা বলছিলাম, সেরকম সময়ের সাথে সাথে সময়ের আবর্তে অনেক নতুন আর্টিস্ট ইন্ডাস্ট্রিতে এসেছে, হয়তো অনেককে ঝরেও যেতে দেখেছেন। এই বিবর্তনটা আপনি একজন সঙ্গীত পরিচালকের জায়গা থেকে আসলে কিভাবে দেখেন? আসলে কোন দিকে আমরা এগোচ্ছি? আমি সামনের দিকটাকে কোনোভাবে খারাপ এরকম আমি মনে করি না, আমার কখনোই মনে হয় না। সময়ের পরিবর্তন আসে, এটা খুবই স্বাভাবিক একটা নিয়ম। আর শোবিজ বা এই অঙ্গনটা, সঙ্গীত অঙ্গন, এটা আসলে জেনারেশন টু জেনারেশন আপনি দেখবেন যে শিল্পীদের মুখ চেঞ্জ হয়ই। শিল্পীদের বার্ধক্য একটা বিষয় আছে, অবশ্যই। জেনারেশন চেঞ্জ হওয়ার পরে গান শোনার টেস্টের একটা ব্যাপার আছে, গান তৈরির টেস্টেরও একটা ব্যাপার আছে। তো এই বিবর্তনটা আসলে খুবই স্বাভাবিক একটা। ওই সবাই বলে যে যাই দিন ভালো আসে দিন খারাপ, আমি এটা কখনোই মনে করি না। যে জেনারেশনই আসুক না কেন, সব জেনারেশনে ট্যালেন্টেড আর্টিস্ট, ট্যালেন্টেড মিউজিক ডিরেক্টর, ট্যালেন্টেড মিউজিশিয়ানস আছে। আপনি দেখেন 90-তে আমি কাজ করা শুরু করেছি, তখন আমরা ছিলাম সম্পূর্ণ অ্যানালগ। টোটাল মার্কেটটাই ছিল অ্যানালগ। গান শোনার ব্যাপারটাও অ্যানালগ ছিল, ফিতায় গান শুনতাম, সিডিও ছিল না। ইভেন মার্কেটিংটাও অ্যানালগ ছিল। মার্কেটিংটাও অ্যানালগ ছিল। আমাদের কাজ করতাম যে রেকর্ডিং সিস্টেম, সেটাও অ্যানালগ ছিল। এরপরে আস্তে আস্তে এটা চেঞ্জ এসছে। প্রথমে আমরা যখন ছিলাম তখন অ্যানালগ থেকে যখন আসলাম তখন ওটা আরেকটু বেটার ছিল, এখন আরেকটু বেটার, সামনে আরো বেটার আসবে, এটাই স্বাভাবিক। যন্ত্র সঙ্গীত শিল্পী যারা, তাই তাদের তৈরি হতে অনেক সময় প্রয়োজন, অনেক সাধনা। এখন যারা নতুন কাজ করতে চায় তাদের মধ্যে সেই জায়গাটা দেখেন কিনা যে তারা আসলেই মানে ডিজিটালাইজেশনের এই সময়টাতে কেউ একজন যন্ত্র সঙ্গীত শিল্পী হতে চায়, এই ব্যাপারটা কাজ করে? আগে এবং এখন সবসময় 2 ধরনের যন্ত্রসঙ্গীত শিল্পী আছে। এক ধরনের যন্ত্রসঙ্গীত শিল্পী জাস্ট কোনো রকম একটু শিখে স্টেজে দাঁড়িয়ে বাজিয়ে কিছু টাকা ইনকাম করতে পছন্দ করে। আর তখনও এবং এখনো কিছু কিছু যন্ত্রশিল্পী, অর্ধেক অর্ধেক বলবো আমি, যারা আছে খুব ভালো করে শিখে এসে জেনে বুঝে তারপরে বাজায়। এটা তখনও ছিল, এখনো আছে। আমাদের উদ্বুদ্ধ করার কিছু নাই, এটা আসলে ভেতর থেকে আসতে হয়। যার ভেতরে আসবে যে আমি শিখবো, তিনি শিখেই আসবেন। আর যার ভেতরে বিষয়টা নেই যে আমি শিখবো না, তিনি না শিখেই আসবেন। আচ্ছা, কিন্তু এই ডিজিটালাইজেশনের এই সময়টাতে অনেক কিছু, আপনি যেটা বলছিলেন যে আগে তো সবকিছু অ্যানালগ ছিল, সুতরাং যন্ত্রসঙ্গীত শিল্পীদের চাহিদা দিনে দিনে কি কমে যাচ্ছে কি? একেবারেই না। আগে যন্ত্রসঙ্গীত শিল্পী ছিল 50 জন 100 জন, এখন 10,000। তাহলে চাহিদা কমলো কোথায়? মার্কেট তো আরো বড় হচ্ছে, তাই না? আরো বড় হয়ে গেছে এবং আরো আসছে যন্ত্রসঙ্গীত শিল্পী তৈরি হচ্ছে, কাজও বাড়বে। আপনার তো নিজের স্টুডিও আছে এবং বড় আরেকটা স্টুডিও করবার প্ল্যান করছেন আপনি বলছিলেন। একটু জানতে চাইবো যে স্টুডিওটা আসলে কিভাবে গোছাচ্ছেন বা কোন দিকে, একটা থাকে না প্রত্যেকের একটা মানুষের প্ল্যান থাকে। 91-এ যখন আমরা কাজ শুরু করলাম তখন সঙ্গীত অঙ্গনের মক্কা বলা হয় যে স্টুডিওটাকে, ওটা নাম অডিও আর্টের যাত্রা শুরু হয়। আচ্ছা, তো অডিও আর্টের যাত্রা শুরুর প্রথম দিনই আমি সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছি। এইটা আসলে আমার নিজেরও চিন্তা করলে খুব ভালো লাগে, কারণ যে জায়গাটাকে মক্কা বলা হয়, প্রথম দিনের প্রথম মিউজিক ডিরেক্টর আমি ছিলাম। আমি এখনো এই বিষয়টাকে খুব আনন্দ পাই মনে করে আর কি, ভালো লাগে। তো যখন এই অডিও আর্ট তো অ্যানালগ স্টুডিও ছিল, অডিও আর্ট থেকে ওখানে সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন আজম বাবু। আচ্ছা, উনি বাংলাদেশের খুবই স্বনামধন্য একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, উনি এখন একটা প্রাইভেট চ্যানেলে আছেন। যাই হোক, আজম বাবু প্রথম ডিজিটালি ডেভেলপ করে অডিও আর্ট থেকে। অডিও আর্টেরই 4 তলায় ডিজিটন নামে একটা স্টুডিও, ওখানে কাজ করে আমার খুব ভালো লাগে। ডিজিটালি যখন প্রথম কাজ করি তখন থেকে আমার মাথার মধ্যে আসে যে আমি নিজে একটা স্টুডিও করব এবং সেটা ডিজিটালি খুব ডেভেলপড স্টুডিও হবে।
2006-এ আমার স্টুডিও স্টার্ট করি আমি, এবং তখনকার সময় সব থেকে ডেভেলপড ইকুইপমেন্ট দিয়ে আমি চেষ্টা করি যে কাজ করার জন্য। তো সেটাই কন্টিনিউ করছি এখন পর্যন্ত। এর মাঝখানে সিস্টেম চেঞ্জ হয়েছে, আরও ডেভেলপ হয়েছে, আমারও পরিবর্তন এসছে, এবং এখন আমি ফিল করছি যে সবাই আসলে অডিও আর্টে কীরকম হতো জানেন, সন্ধ্যা হলে দেখা যেত সব শিল্পী, যন্ত্রসঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, গীতিকার, সবার একটা মিলন মেলা। এই যে সবার সাথে সবার একটা সম্পর্ক, একটা ফ্যামিলির মতো, এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। এই যে ডিজিটালাইজ হওয়ার পরে সবাই যার যার বাসায় সেন্ট্রালাইজ হয়ে গেছে। কি বলবো, সবকিছু হোয়াটসঅ্যাপে কাজ হচ্ছে। হোয়াটসঅ্যাপও ঠিক না, যার যার বাসায় সে কেউ কারোর সাথে যোগাযোগ নেই, বা সরাসরি দেখা নেই, হোয়াটসঅ্যাপে হচ্ছে, ভার্চুয়ালি হচ্ছে। হ্যাঁ, তো যে কারণে এই জায়গাটা মিস করি, যে কারণে এখন কোনো বাণিজ্যিক স্টুডিও নেই। বাণিজ্যিক স্টুডিও হলে সবাই আসে, পার্সোনাল স্টুডিওতে তো সবাই যাবে না। এই তাগিদ থেকে আমি একটা চিন্তা করেছি, আমি খুব শীঘ্রই একটা কাজ চলছে, একটা বাণিজ্যিক স্টুডিও আবার চালু করব, যেহেতু এখন একটাও নেই বাণিজ্যিক স্টুডিও। এই জন্য আমি একটা স্টুডিও করব, এবং আমি চেষ্টা করব আমাদের দেশের এই স্ট্যান্ডার্ড রেখে ওয়ার্ল্ড ক্লাস কতটুকু মেনটেন করা যায়। একদম এ ক্লাস করা সম্ভব না, কারণ আমাদের রিটার্নটাও চিন্তা করতে হবে। আমি নিউ ইয়র্কের সাথে নিশ্চয়ই ঢাকাকে মেলাতে পারবো না, দ্যাটস ওয়াই সেরকম স্ট্যান্ডার্ড রেখেই একটা স্টুডিও করা হবে। সেটাই, মানে এখন তো আসলে মার্কেটটা অনেক, মার্কেটের যে পরিসরটা সেটা অনেক বেড়ে গেছে, কারণ আমরা ইন্টারন্যাশনালি কম্পিটিশনটা আমাদের হচ্ছে অনেক এখন, যেহেতু অনলাইন। হ্যাঁ, এখন পর্যন্ত বাবু ভাই আপনার সুর করা এবং আপনার সঙ্গীত পরিচালনায় কাজ করা আসলে মোট গানের সংখ্যা আনুমানিক কোনো হিসেব আছে? আনুমানিক আছে, আমি সব গান আসলে বের করতে পারিনি বা খুঁজেও পাইনি, কারণ যেহেতু তখন অ্যানালগ যুগ ছিল, তখন টেপ ছাড়া আসলে সংরক্ষণের কোনো বিষয় বা কোনো মাধ্যম ছিল না। ডিজিটালাইজড হওয়ার পরে আমি এখন পর্যন্ত 5000 খুঁজে পেয়েছি, বাট আমার যতদূর ধারণা এটা 10,000 হবে, 10,000-এর ওপরে। আমি 5000 এখন পর্যন্ত মানে ইউটিউব বা অন্যান্য মাধ্যমগুলোতে আমি খুঁজে পেয়েছি। আপনাকে কখনো আমরা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় সুরে মানে কেন পাইনি? এটা কি ইচ্ছাকৃতভাবেই অ্যাভয়েড করে গেছেন? ইচ্ছাকৃত বিষয়টা তা না, ইচ্ছাকৃত আমি তা বলবো না। আসলে এটা আমি বলবো যে আমার লাক বলতে পারেন। সে হচ্ছে যে আমি না একদম ফিল্মে কাজ করিনি তাও না, ফিল্মে আমি 2-3টে ফিল্মে আমি কাজ করেছি, বাট ওই ফিল্মগুলো ছিল আর্ট ফিল্ম। বলতে পারেন একরকম যে বাণিজ্যিক চলচ্চিত্রগুলোতে আমার খুব যে ইচ্ছা ছিল, বিষয়টা সেরকমও না। বাণিজ্যিক চলচ্চিত্র আমি খুব একটা ইন্টারেস্ট পেতাম না, আর্ট ফিল্মগুলোই আমি বেশি ইন্টারেস্ট পেতাম। আর এছাড়া আমি চলচ্চিত্রে কাজ করেছি, যেমন কিছু সুরকার এবং সঙ্গীত পরিচালক আছেন যারা নিজেদের গানগুলোকে অ্যারেঞ্জমেন্ট করেন না, তাদের গানগুলোকে আমি অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। এরকম চলচ্চিত্রের সংখ্যা অনেক আছে, সেখানে আমি সঙ্গীত পরিচালক বাট সুরকার না। হ্যাঁ, আর এরপরে ফিল্ম ইন্ডাস্ট্রিটাও একটু ছোট হয়ে গেল। হ্যাঁ, মধ্যে একটা খারাপ সময় আমরা পার করেছি। চলে আসলে এখন ভালো হচ্ছে, আবার কাজ করা হবে ইনশাআল্লাহ। অবশ্যই, সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল। বাবু ভাই, আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, এনটিভিকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvpd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।